দর্শক, আওয়ামী লীগের নেতামন্ত্রী এবং আপনাদের পাহাড় সমান দুর্নীতির খবর বিভিন্ন সময় উঠে এসেছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। তবে আজ বাংলা এডিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ক্রাইম এডিশনে আমরা এমন দুজন সহোদর ভাইয়ের দুর্নীতির গল্প শোনাবো, যাদের একজন সাবেক প্রধানমন্ত্রীকে মা ডেকে এবং অন্যজন শেখ মুজিবকে নিয়ে কবিতা আবৃত্তি ও গান গেয়ে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। আমি এই হত্যা, রক্তপাত কিছুই দেখিনি জাতির পিতার মৃত্যু। দুই ভাইয়ের একজন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম, যিনি একাধারে পুলিশ, গায়ক এবং আবৃত্তিবিদ। ক্ষমতাধর এই অতিরিক্ত উপপুলিশ কমিশনারের আপন ভাই দুর্নীতিবাদ জেলার মাহবুবুল ইসলাম মিলন। দুই ভাইয়ের দুর্নীতির খবর জানাবো, সাথে আছে আমি মুনতাসির তাসটিপ। অনুসন্ধান করছে ক্রাইম এডিশনের অনুসন্ধানী দল। মাহবুবুল ইসলাম মিলন 2010 সালের সেপ্টেম্বরে ডেপুটি জেলার পদে থাকা অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জেলারের দায়িত্ব পান। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পদোন্নতি ছাড়াই জেলারের দায়িত্ব দেওয়া হয় তাকে। পরে 2012 সালের জুলাইয়ে জেলার পদে স্থায়ী করা হয় তাকে। 1/11 সময় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন এলাকায় যে ভবনে বন্দী ছিলেন, সেখানকার ডেপুটি জেলার হিসেবে দায়িত্ব পালন করতেন মাহবুবুল ইসলাম মিলন। সেই সুবাদে তিনি সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ সুযোগ সুবিধা দেন, যে কারণে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান কারা অধিদপ্তরে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কারা কর্মকর্তাদের কাছে হাসিনার খুব কাছের মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতেন মাহবুবুল ইসলাম মিলন। শেখ হাসিনাকে মা বলে ডাকতেন বলেও জানা যায়। চাকরিতে থাকা অবস্থায় জেলার মাহবুবুল ইসলাম তার ফেসবুকে গণভবনে শেখ হাসিনার সাথে তোলা ছবি পোস্ট দিতেন। এছাড়া তার ছেলের জন্মদিন গণভবনে পালন করার ছবিও ফেসবুকে পাওয়া যায়। আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে কারা কর্মকর্তাদের পদোন্নতি, বদলি, বাণিজ্য, কারাগারের টেন্ডার নিয়ন্ত্রণ সহ নানান অপকর্মে জড়িয়ে পড়েন মাহবুবুল ইসলাম মিলন। বন্দীদের কাছ থেকে উৎকোচ নেয়া এবং বন্দীদের কাছে মাদক সরবরাহের বিষয়টি কারা অধিদপ্তরে ওপেন সিক্রেট ছিল। কারাগারে বন্দীদের ভালো ছেলে থাকার সুযোগ এবং ভালো খাবার দেওয়ার মাধ্যমে প্রতি বছর অবৈধভাবে বন্দীদের কাছ থেকে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। ক্রাইম এডিশনের অনুসন্ধানে জানা যায়, মাহবুবুল ইসলাম মিলন চাকরি জীবনের বেশি সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে কাটিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে কারাবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম ভেঙে টানা 7 বছর জেলার হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করেছেন, যেখানে 2 বছরের বেশি একই স্থানে থাকার নিয়ম কারাবিধির পরিপন্থী। অবৈধ উপায়ে আয়কৃত অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মাহবুবের বিরুদ্ধে। মাহবুবুল ইসলাম মিলন শেখ হাসিনাকে মা ডেকে ডেপুটি জেলার থেকে সরাসরি জেলার হয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এই জেলারের আপন ভাই অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখারুলকে পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর পেছনে তাকাতে হয়নি। পুলিশ বাহিনীতে তার ছিল একক আধিপত্য, কারণ আওয়ামী লীগের সবচেয়ে ক্ষমতাশালী নারায়ণগঞ্জের ওসমান পরিবারের আত্মীয় তিনি। জানা যায়, শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের মেয়েকে বিয়ে করে পুলিশ বাহিনীতে অদৃশ্য ক্ষমতার মালিক হয়েছেন তিনি। আমি ইফতেখারুল ইসলাম, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছে। আওয়ামী ক্ষমতাকে কাজে লাগিয়ে এই দুই ভাই পুলিশ বাহিনীতে যেমন প্রভাব বিস্তার করেছিলেন, তাদের নিজ এলাকার নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকাতেও ক্ষমতার প্রভাব খাটিয়ে নানা রকম অপকর্ম করেছেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতার দাপটে অন্যের জমি, বাড়ি দখল, নানা রকম অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ দেখায়নি। শেখ হাসিনার পতনের পরও তাদের বিরুদ্ধে এখনও কথা বলতে সাহস করে না ওই এলাকার সাধারণ মানুষ। আওয়ামী প্রেমে মগ্ন ছিলেন ইফতেখারুল ইসলাম। মাঝে মাঝেই কবিতা আবৃত্তি করতেন শেখ মুজিবকে নিয়ে, আর এসব আবৃত্তিই ছিল তার দুর্নীতির খোরাক। দেখিনি জাতির পিতার মৃত্যু, সিঁড়িবে সেই রক্তধারা, কোন জল্লাদের হাত এই কান্তিমান পুরুষের বুকে প্রথম ছুড়ল গুলি। 30তম বিসিএস পুলিশ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম পুলিশ বাহিনীতে ক্ষমতাধর ছিলেন। সেই সাথে ওসমান পরিবারের জামাই হওয়ার সুবাদে স্থানীয়দের মধ্যেও মূর্তিমান এক ত্রাস ছিলেন। অভিযোগ রয়েছে, মদনগঞ্জ এলাকায় ইফতেখার ও মাহবুব এর ছত্রছায়ায় একদল সন্ত্রাসী বাহিনী মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ নানা রকম অপকর্ম করতেন। অন্যের জমি দখল সহ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে ওই বাহিনীকে ব্যবহার করতেন ইফতেখার, মাহবুব।
বহুত কিছু চুপ করার না, মাদক ব্যবসার সম্রাট। জেলারে ছত্রছায়া করতো। হাসিনা পতনের পর সম্প্রতি নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার আসামি ও নাসিম ওসমানের ছেলে পুলিশের এডিসি ইফতে খায়রুল ইসলামের গাড়ি করে পালিয়েছেন বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সন্ত্রাস নির্মূল কমিটি ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। এই ঘটনায় আবারও নতুন করে সমালোচনায় এসেছেন ইফতে খায়রুল ইসলাম। অনুসন্ধানে জানা যায়, সাবেক সাংসদ নাসিম ওসমানের মেয়ে আফরিন ওসমানের স্বামী হওয়ায় ওসমান পরিবারের সকল অপকর্মে জড়িত ছিলেন ইফতে খায়রুল ইসলাম। নাসিম ওসমানের জামাতা হওয়ার সুবাদে প্রশাসনিক সহায়তা করেছে ওসমান পরিবারকে। সেই সাথে ওসমান পরিবারের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পুলিশ বাহিনীতে ক্ষমতার প্রভাব বিস্তার করেছিলেন ইফতে খায়রুল। মাহবুবুল ইসলাম মিলন এবং ইফতে খায়রুল ইসলামের অবৈধ আয়ের সিংহভাগ অস্ট্রেলিয়ায় পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। তবে বিদেশে পাচার করার পরও দেশের মধ্যে নামে বেনামে এদের রয়েছে অসংখ্য প্লট, ফ্ল্যাট, সেই সাথে বহুতল একাধিক ভবন, কাঁচা বাজার ও মার্কেট কমপ্লেক্সের মালিকানা। নারায়ণগঞ্জে তাদের নিজ এলাকা সহ আশেপাশের বিভিন্ন স্থানে মাহবুবুল ইসলাম মিলনের অবৈধ অঢেল সম্পদ থাকার সত্যতা মেলে অনুসন্ধানে। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রোডে সুগন্ধা বেকারির পেছনে ৫.৫% জমি সহ ৬তলা বিল্ডিং, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারায় অবস্থিত নারায়ণগঞ্জ কমার্স কলেজের মালিকও এই মিলন। অভিযোগ রয়েছে, গলাচিপা এলাকায় মিলনের শ্বশুর বাড়ির ৫তলা বাড়িটিও করে দিয়েছেন মিলন। খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জের রয়্যাল ক্যাপিটাল নারায়ণগঞ্জ স্টক এক্সচেঞ্জ হাউসটির মালিকও তিনি। এছাড়া চাষারা রামবাবুর পুকুর পাড়ে ৮ কাঠা জমি সহ ৬তলা বাড়ি, বন্দর কলাগাছিয়ায় বিশাল কাঁচা বাজারের শতাধিক দোকান, বন্দর ফরাজি কান্দায় অর্ধশত দোকান সহ বিশাল মার্কেট রয়েছে তার। মদনগঞ্জ কবরস্থানের পাশে ১.৫ একর জমি, বন্দর উপজেলার পাশে কয়েক একর খালি জমি, উত্তর চাষারায় কয়েকটি বাড়ি এবং আত্মীয় স্বজনদের নামে ও নিজের নামে অস্ট্রেলিয়ায় ২টি বিলাসবহুল বাড়ি কিনেছে বলেও জানা যায় অনুসন্ধানে। এছাড়া অন্যের সম্পদ জবরদখল করে রাখার সত্যতাও পাওয়া গেছে মাহবুবুল ইসলাম ও ইফতে খায়রুল ইসলামের বিরুদ্ধে। মদনগঞ্জ এলাকার সৈয়দ আলী সরকারের ১২% জমি দখল করে নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে তাদের ক্ষমতার দাপটে এখনও মুখ খুলতে ভয় পান ভুক্তভোগী ওই পরিবার। এমন না উনি লিগ্যালি নিছে, কিন্তু মানে মামলাটা ক্লোজ করার জন্য আমার গাড়ির মধ্যে পিস্তল নিয়ে আসে, মানুষ মারতে আর কি বলুন বাবা, তোমার অনেক হেনস্থা করছে আমাদের। নারায়ণগঞ্জের বন্দরে নাসিম ওসমান সেতু সংলগ্ন ফরাজি কান্দা কাঁচা বাজারের মালিক পারভেজকে ব্যাপক মারধর করে বাজারটি দখল করে নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জানা যায়, ইফতে খায়রুলের স্ত্রী আফরিন ওসমান ও আজমেরি ওসমানের স্ত্রী সাবরিনা ওসমানের নামে ওই বাজারের দলিল করে নেয় দুর্নীতিবাজ ওই জেলার ও তার ভাই ইফতে খায়রুল। পারভেজের বড় ভাই জানান, বাজারের অবৈধ দখল নিতে ইফতে খায়রুলের নির্দেশে পারভেজকে গুলি করা হয়। দখল করতে হয়েছিল, দখল করতে দেই নাই, ঠিক আছে। তো তারা গোলাগুলি করছে, আমার ভাইয়ের পায়ে গুলি লাগছে। ওনারা লাস্টে, ঠিক আছে, যে হুন্ডা বাহিনী আসছিল পলা যেতে বাধ্য হয়েছে আর কি, ইফতেখারের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছে। আর এই জায়গার প্রতি লোভ ইফতেখারেরই, এমনকি এখনো পর্যন্ত এই লোভ আছে। ছাত্র জনতার আন্দোলনের শেষ মুহূর্তে এই জেলার গা ঢাকা দিয়েছিলেন। কর্মস্থলে যোগদানের জন্য কর্তৃপক্ষ একাধিকবার কৈফিয়ত চেয়ে পত্র প্রেরণ করলেও তিনি কর্মস্থলে যোগদান করেননি বলে কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে। জেলার মাহবুবের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকেই হারিয়েছেন চাকরি। তাদের মধ্যে একজন হলেন কারারক্ষী লোকমান হোসেন। লোকমান জানান, মাহবুবের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যার পরিকল্পনা করে মাহবুবুল ইসলাম মিলন। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক কারারক্ষী ১৩৬ ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে কর্মরত ছিলাম। ওই সময় আমি কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলি এবং প্রতিবাদ করি। তখন তৎকালীন জেলার মাহবুবুল ইসলাম, যিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর পোষ্য ছেলে হিসেবে পরিচয় দিত, একক আধিপত্য করত কারাগারে, তার কথাই ছিল শেষ কথা। তিনি আমার উপর ক্ষুব্ধ হয়ে আমাকে হত্যার পরিকল্পনা করে এবং সাময়িক বরখাস্ত করে বিভাগ পরিবর্তন করে বদলি করে, তারপর আমাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে। একজন বন্দী যদি আলোর পথ দেখে, নিরাপদ থাকে, অথচ আমি কারারক্ষী হয়ে কেন আলোর পথ দেখতেছি না, নিরাপদ থাকতেছি না? আমি এর সুষ্ঠু বিচার চাই।
ঢাকা কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফরহাদ বাংলা এডিশনকে মুঠোফোনে জানান, মিলন অন্যায়ভাবে অতিবাস করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উনি ইলিগেল ভাবে অতিবাস করতেছেন, মানে স্টেশনের বাইরে আছেন, এই জন্য ওনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলমান, খুব শীঘ্রই এটার চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। আর মাহবুব সাহেব কার কাছের লোক ছিল, কার কাছের লোক ছিল না, এটা তো আমি অফিসিয়ালি আপনাকে বলতে পারবো না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ৩রা আগস্ট থেকে জেলার মাহবুব পলাতক থাকলেও ৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে জেলার মাহবুবকে উপতত্ত্বাবধায়ক হিসেবে পদোন্নতি সূত্রে বদলি করা হয়। কারা কর্তৃপক্ষ যখন পলাতক মাহবুবকে খুঁজে পাচ্ছেন না, তখন তাকে পদোন্নতি দেয়া প্রমাণ করে কতটা শক্তিধর ফ্যাসিস্ট হাসিনাকে মা সম্বোধনকারী এই মাহবুবের সকল অপকর্মে যিনি সহায়তা করেন তিনি হলেন চট্টগ্রাম রেঞ্জ কারা ডিআইজি টিপু সুলতান। আওয়ামী লীগের সহযোগী টিপু সুলতান ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে চট্টগ্রামে যোগদান করেন। ৫ই আগস্টের পরে ফ্যাসিস্টের সহযোগী অনেক সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও টিপু সুলতান এখনো স্বপদে রয়েছেন বহাল তবিয়তে। টিপু সুলতানের প্রভাবে পলাতক জেলার মাহবুবকে পদোন্নতি দেয়া হয়। এই টিপু সুলতান সম্প্রতি মিডিয়া শিরোনাম হন কারাগারের বন্দীদের কাছে ১০০ টাকা লিটারে দুধ বিক্রি করে। টিপু সুলতান হলেন বর্তমান পলাতক চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি নূরে আলম মিনার মামা। নূরে আলম মিনার আরেক ভাই নূরে এলাহি মিনা ফ্যাসিস্ট হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। ৫ই আগস্টের পরে টিপু সুলতান কর্তৃক কারাগারে আটক আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধ সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন ৫ই আগস্টের পরে কারাগার থেকে মুক্তি লাভ করা অনেক বন্দী। এসব বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম রেঞ্জ কারা ডিআইজি টিপু সুলতানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলেননি। অনুসন্ধানে জানা যায় মাহবুবুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত বছরের ১২ মে কুমিল্লা কারাগারে বদলি করা হয়, কিন্তু তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের লোক এবং আস্থাভাজন পরিচয়ে কারা অধিদপ্তরে প্রভাব খাটিয়ে ঢাকাতেই থেকে যান। আওয়ামী লীগ সরকার পতনের আগে গত বছরের ৩ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে তিনি ৫ দিনের ছুটি নেন। তবে ৫ দিন ছুটির মেয়াদ শেষে তিনি আবারও অসুস্থতার কারণ দেখিয়ে ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে ৩ মাসের ছুটির আবেদন করেন। ৩ মাসের ছুটির মেয়াদও গত বছরের ৮ নভেম্বর শেষ হয়েছে বলে জানা যায়। মাহবুবুল ইসলাম কর্মস্থলে উপস্থিত অথবা কারা অধিদপ্তরের সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি বলে জানা গেছে। শেখ হাসিনা পতনের পর ইফতে খায়রুল ইসলামেরও বদলি হয় আর্মড এপিবিএনে, তবে তিনি কর্মস্থলে যোগদান করেনি বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। তার মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগরের সাথে যোগাযোগ করে বাংলা এডিশন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। দেখুন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে তিনি যে র্যাঙ্কেরই হন না কেন, যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেগুলো বাংলাদেশ পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকে এবং সেগুলোর যথাযথ অনুসন্ধান করানো হয়ে থাকে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই অভিযোগটি অনুসন্ধান করে থাকেন এবং যদি অভিযোগটির সত্যতা পাওয়া যায়, অর্থাৎ অনুসন্ধানে যদি প্রমাণিত হয় অভিযোগের সত্যতা সম্পর্কে, তাহলে সেই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটি গ্রহণ করা হয়ে থাকে। আওয়ামী লীগের দোসর শেখ হাসিনাকে মা পরিচয় দেয়া মাহবুবুল ইসলাম মিলন ও ইফতে খায়রুলের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ না নিলেও নিজেদের অপকর্মের আতঙ্কে নিজেরাই রয়েছেন আত্মগোপনে। দুর্নীতি এবং আওয়ামী ক্ষমতার প্রভাবে এই দুই ভাইয়ের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা সহ জবরদখল করা সকল সম্পদ আসল মালিকদের নিকট হস্তান্তর করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা। দর্শক, ক্রাইম এডিশনের আজকের পর্বের এখানেই ইতি টানতে হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আবারও দেখা হবে নতুন কোনো অনুসন্ধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা এডিশনের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদেরকে ইমেইল করুন info@banglaedition.com এই ঠিকানায়। ক্রাইম এডিশন তুলে ধরবে আপনার কথা আপনার মতো করে। আল্লাহ হাফেজ।